প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু এর ৪৭ পৃষ্ঠার থেকে দলগত কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমরা দলগত কাজটি করে বুঝতে পারছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের মিল আছে। সবাই শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির জন্য শাসক বা শোষকের বিরুদ্ধে লড়াই করেছে। বঙ্গবন্ধুর মতো আমরাও নিজেদের শোষিতদের পক্ষে একাত্মতা ঘোষণা করব। আমরা প্রত্যাশা করব একদিন মানবতার জয় হবে, সকল ভেদাভেদ দূরে ঠেলে দিয়ে মানুষের জয় হবে। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছে। এরপর একটি দলগত কাজ আছে, দেখো দলগত কাজ ৩। দলগতভাবে আমরা আরেকটি কাজ করব। আমরা এর আগে ক্লাসে ১ বা ২টি অন্য দেশের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত খুঁজে বের করেছি। এখন একটি দেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল অনুসন্ধান করব। আমরা অনেক তথ্য বিগত ক্লাসে দলগত আলোচনায় খুঁজে পেয়েছি। এবার প্রয়োজনে আরও একটু ভালোভাবে অনুসন্ধান করব। এরপর প্রতিটি দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি নাটিকা, পোস্টার পেপার, পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে কোনো মাধ্যমে দলগতভাবে উপস্থাপন করব। এই উপস্থাপনের জন্য আমরা স্বাধীনতা মেলা আয়োজন করব। লক্ষ্য রাখব মেলাটি যেন ২৬শে মার্চের দিন আয়োজন করা হয়। তো চলো এখন আমরা এই দলগত কাজটির সমাধানটি দেখে নিই। দলগত কাজ ৩, আমরা যে বিষয়টি নিয়ে অনুসন্ধান করব তা হল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ। প্রেক্ষাপট: ১০০ বছরেরও বেশি সময় আগে ১৯১৭ সালে ২রা নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য লেফটেন্যান্ট ওয়াল্টার থরচাইল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠিতে ব্রিটিশ সরকারের ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠা ও তার অর্জন সহজতর করার কথা উল্লেখ ছিল। আর এই চিঠিটি বেলফোর ঘোষণা নামে পরিচিত। সে সময় ফিলিস্তিনে আরব স্থানীয় জনসংখ্যা ছিল ৯০%-এরও বেশি। ক্রমবর্ধমান উত্তেজনা আর আরব বিদ্রোহের সূচনা করেছিল। স্থায়ী হয়েছিল ১৯৩৬ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত। বিদ্রোহের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল ১৯৩৭ সালের শেষের দিকে। ব্রিটিশ বাহিনী ও উপনিবেশবাদকে লক্ষ্য করে এই আন্দোলনের নেতৃত্বে ছিল ফিলিস্তিনি কৃষক। ১৯৩৯ সালে দ্বিতীয়ার্ধে ব্রিটেন ফিলিস্তিনির ৩০,০০০ সৈন্য সংগ্রহ করেছিল। ১৯৪৭ সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা ৩৩% এসে পৌঁছে। সে সময় তারা ৬% জমির মালিক ছিল। ফিলিস্তিনিকে আরব ও ইহুদি রাষ্ট্রে বিভক্ত করতে জাতিসংঘ ১৮১ বার প্রস্তাব গৃহীত হয়। ১৯৪৮ সালের ১৫ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম দিকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপরই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। ১৯৪৯ সালে জানুয়ারিতে ইসরায়েল, মিশর, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যকার যুদ্ধবিরতির মাধ্যমে তা শেষ হয়। ১৯৮৭ সালের ডিসেম্বরে গাজা উপত্যকায় প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদা শুরু হয়। সে সময় ইসরায়েলের একটি ট্রাক ফিলিস্তিনি শ্রমিক বহনকারী দুটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছিল। ১৯৮৮ সালে আরব লীগ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO পাকিস্তানি জনগণের একমাত্র প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেয়। ইন্তিফাদা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত আছে জনপ্রিয় সংহতি, গণবিক্ষোভ,
আইন অমান্য, সুসংগঠিত ধর্মঘট ও সাম্প্রদায়িক সহযোগিতা। 1993 সালে প্যালেস্টাইন অথরিটি পিএ গঠনের মাধ্যমে শেষ হয় ইন্তিফাদা। পিএ চুক্তি ইসরায়েলকে পশ্চিম তীরের 60% ও ভূখণ্ডের ভূমি ও পানি সম্পদের বেশিরভাগ নিয়ন্ত্রণ দেওয়া হয়। পিএলও নেতা ইয়াসির আরাফাত 2004 সালে মারা যান। তার এক বছর পর দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়। ফিলিস্তিনিরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেয় সে সময়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় হামাস। 2007 সালে জুনে হামাসের উপর সন্ত্রাসবাদের অভিযোগ এনে গাজা উপত্যকায় স্থল, বিমান ও নৌ অবরোধ আরোপ করে ইসরায়েল। গাজায় 2008, 2012, 2014 ও 2021 সালের 4টি দীর্ঘস্থায়ী সামরিক হামলা করেছে ইসরায়েল। হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও কয়েক হাজার বাড়ি, স্কুল ও অফিস ভবন ধ্বংস হয়েছে। এই ছিল প্রেক্ষাপট। এরপর হলো ফলাফল। কয়েক যুগ ধরে চলমান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ এখনও অব্যাহত আছে। যুদ্ধে উভয় পক্ষের মানুষ প্রাণ দিচ্ছেন। তাহলে এই ছিল এই অনুসন্ধানী কাজ, দলগত কাজ 3-এর সমাধান। তোমরা এই যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে 3য় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। এরপরে আমরা 4র্থ অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।